অবশেষে এই বাংলা একটা গুরুত্বপূর্ণ মোড়ে এসে দাঁড়ালো। এতদিন যে রাজনীতি আমরা দেখতে পাচ্ছিলাম, তার একদিকে ছিল তৃণমূল, অন্যদিকে ছিল বিজেপি। যবে থেকে তৃণমূল সরকার প্রতিষ্ঠা হয়েছে এই রাজ্যে, তবে থেকে বামেরা প্রায় নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল। কিন্তু বামেদের মধ্যে, বাম সমর্থক কর্মীদের মধ্যে একটা অসম্ভব উৎসাহ, উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। এমনকি যেটা আমরা সাধারণ মানুষের মধ্যে আবার একটা কোথাও বামেদের প্রতি সহানুভূতির হাওয়া বইতে দেখা যাচ্ছে। মাঝে এমন একটা অবস্থা হয়েছিল যখন বামেদের ভোট রামে চলে যাওয়ার যে সম্ভাবনা দেখা দিয়েছিল, ঠিক তার বিপরীত একটা হাওয়া বইতে শুরু করেছে। এর ফল কি হবে আমরা জানি না। শেষ পর্যন্ত বাংলার রাজনীতি কোথায় গিয়ে পৌঁছবে তা আমরা জানি না, কারণ আমরা তো অ্যাস্ট্রোলজারদের মতো বলে দিতে পারি না এইটাই হবে এইটাই হবে। যারা বলে দেন তারা আর যাই হোক সাংবাদিক হতে পারেন না। আমি সাংবাদিকতা জীবনের প্রায় 4 দশক কাটিয়েও এই কথা আজ পর্যন্ত বলিনি, তবে যা দেখছি তা বলতে পারি। এবং তার মধ্যে আমার দেখাটা একটা সাধারণ মানুষের মতো নয়, পেশাদার সাংবাদিকের মতন, সেখানে এটা দেখতে পাচ্ছি। রাম ভক্তদের সঙ্গে যে বাম রাজনীতি সম্পূর্ণ বিপরীত ধারায় চলে, তার প্রমাণে এবারে বামেরাও সত্যি সক্রিয় হচ্ছে, বিশেষ করে সিপিআইএম, এবং সেটাও একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে আমি মনে করছি। নমস্কার, আমি গৌতম বন্দ্যোপাধ্যায়। আপনারা জিভিজ এক্সপ্রেশনস দেখছেন। যারা দেখছেন তাদের প্রত্যেককে স্বাগত। আমরা যেখানে বাংলার রাজনীতিতে পৌঁছলাম, সেখানে এর আগের দিনে আমি বলেছি যে সিপিআইএম থেকে এমন একটি, যাকে বলা হয় যুব নেত্রীকে মাথায় তুলে নিয়ে আসা হচ্ছে, বা যাকে মুখ করা হচ্ছে, যদিও মুখে বলছে না এখনো তারা, কারণ তারা মুখে বিশ্বাস করে না, কিন্তু তারা না করলেও দ্যাট ইজ দ্য পারসেপশন অফ দ্য পিপল। পারসেপশন লোকের হচ্ছে এটা না, এ মুখ হতে পারে। সে হচ্ছে মীনাক্ষী মুখোপাধ্যায়। মীনাক্ষী সম্পর্কে আমি আগের এপিসোডে ভালোভাবে বলেছি আপনাদের। কোথাকার মেয়ে, অত্যন্ত সাধারণ পরিবারের। তার বাবা একজন ট্রেড ইউনিয়ন নেতা ছিলেন, সাধারণ পরিবার থেকে উঠে আসা শিক্ষিত একটি মেয়ে। তার কথাবার্তার মধ্যে একটা সততার আমরা যাকে বলা হয় প্রতিফলন দেখতে পাচ্ছি। কিন্তু এটা হলো একটা দিক। আমি আরেকটা কথাও বলেছিলাম আগের দিন, যে বামেরা কি গোঁড়ামি কাটাতে পারবে? বহুদিন ধরে তাদের বেশ কিছু গোঁড়ামি কাজ করে যায়। ভারত দেশ আমাদের যাদের মহানায়ক বলে চিহ্নিত করেছেন, তাদের কমিউনিস্টরা, ভারতীয় কমিউনিস্টরা এর আগে বিশেষ কোনো সম্মান দেন। কিছু কিছু ক্ষেত্রে দেওয়া হয়েছে হয়তো, কিন্তু সেটা কিন্তু রাজনৈতিক কর্মসূচি হিসেবে পালিত হয়নি। ঠিক সেই কাজটা এবারে করতে চলেছে বামেরা। নেতাজি থেকে গান্ধীজি, দেশের যাদের আমরা প্রকৃত মহানায়ক বলে থাকি, সেই তাদের মুখ নিয়ে একটা প্রচার অভিযানের লক্ষ্য নিয়েছে সিপিএম। 23শে জানুয়ারি থেকে 26শে জানুয়ারি পর্যন্ত এই সমস্ত কর্মসূচি হবে। মহাত্মা গান্ধীর মৃত্যু দিনেও রয়েছে একগুচ্ছ কর্মসূচি, পরে হবে হয়তো। নেতাজির জন্মদিন, তাকে দেশপ্রেম দিবস হিসেবে পালন করার কথা ভেবে নিয়েছে সিপিএম। এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ, কারণ নেতাজি বা গান্ধীজি বা রবীন্দ্রনাথ বা যাদের আমরা মনে করে থেকেছি, বি.আর. আম্বেদকর, তারা যা বলে গিয়েছেন, খুব সত্যি কথা বলতে, তাদের সঙ্গে এই বামেদের যে ধর্ম নিরপেক্ষ রাজনীতি, যে ধর্ম নিরপেক্ষতা, আমি শুধুমাত্র ধর্ম নিরপেক্ষতার কথাটা বলছি, তা অত্যন্ত মেলে, খুব ঠিকভাবে মেলে। তা কিন্তু বিজেপির সঙ্গে মেলে না, কিন্তু বিজেপি এর সবাইকে আত্মস্থ করার চেষ্টা করেছে, অথচ নিজেদের মতো চলেছে। কট্টর হিন্দুত্ববাদ নিয়ে তারা চলেছে, কিন্তু তাদের চলার কথা নয় এটা। এবারে তারা যাতে আর এই মহানায়কদের নিজেদের আত্মস্থ করে প্রচার করতে না পারে, বামেরা সেই জন্য পথে নামছে। এটা আবার বলছি, ইট ইজ ভেরি সিগনিফিক্যান্ট। যারা ভারতীয় জনতা পার্টির
কর্মী সমর্থক আছেন, তাদের শুধু নয়, নেতা, নেতৃত্ব, প্রত্যেকের মাথায় এখন একটাই জিনিস ঘুরছে, রাম মন্দির। এই যে রাম মন্দির দিয়ে এমন জায়গায় তারা পৌঁছতে চাইছে যেখানে সম্পূর্ণভাবে কট্টর হিন্দুত্ববাদের আবেগটাকে আবার উস্কে দেওয়া যায়। বামেরা এখন ঠিক করেছে এই কর্মসূচি যেগুলি পালিত হবে, যেটা কথা বলছিলাম আমি, তারা বিভিন্ন জায়গায় মানুষের মধ্যে গিয়ে প্রচার চালাবে যে এই সমস্ত মহাপুরুষেরা আদতে কি বলে গিয়েছিলেন, আমাদের কাছে কি বাণী নিয়ে এসেছেন, কিসের বাণী, সেই বাণীটা ঠিকভাবে লোকের কাছে পৌঁছে দেওয়ার কথা ভাবছে বামেরা। এটা আগেই করা উচিত ছিল বলে আমি মনে করি। তবে পরে হলেও কোনো ক্ষতি নেই, কারণ এই জিনিসটা যেটা করতে চলেছে তারা, আমার মনে হয় সেটা যদি করতে পারে, ঠিক আরএসএস যে কাণ্ডটা করেছে, আরএসএস যেভাবে কট্টর হিন্দুত্ববাদ প্রচার করে সারা ভারতবর্ষের মধ্যে একটা সাংঘাতিক ধর্মীয় আবেগ উস্কে দিয়েছে এবং তার ফলে সারা দেশে যে বিভাজনের রাজনীতি চলেছে তার বিপরীতে হাঁটার খুব প্রয়োজন ছিল এবং সেটা লোকের কাছে নিয়ে আসা উচিত ছিল। কংগ্রেসের রাহুল গান্ধী এই কথাটা বারবার বলে যাচ্ছেন যে একটা বিকল্প রাজনীতি, বিচারধারার রাজনীতি, এই বিচারধারার রাজনীতিটা এই রাজ্যে যে বামেরা করছে সেটা খুব মূল্যবান হয়ে দাঁড়াবে আগামী দিনে। একদিকে যখন দুর্নীতিবিদ্ধ তৃণমূল সেরকম ভাবে কোনো ইতিবাচক পদক্ষেপ নিতেই পারছে না, রাজনৈতিক কর্মসূচি নিতে পারছে না, কারণ তাদের ঘর সামলাতে হচ্ছে। আর অন্যদিকে বিজেপির, আমরা বলেছি বারবার, একমাত্র ইস্যু রাম মন্দির। রাম মন্দির ধোয়া মোছা পরিষ্কার করা, তাই নিয়ে সারাদিন কেটে যাচ্ছে সমস্ত নেতাদের। দেখুন কি অবস্থা চলেছে পশ্চিমবঙ্গে। আমাদের এখানে পশ্চিমবঙ্গের বিরোধী দল নেতা মন্দির পরিষ্কার করছেন, আমাদের এই বাংলার যিনি বিজেপি সভাপতি রাম মন্দির পরিষ্কার করছেন। এই চলছে। এমন অবস্থা হয়েছে এই পশ্চিমবঙ্গে যে সাধারণ যুবক যুবতীদের মধ্যেও এই আবেগ কিন্তু অনেকটাই উস্কে গিয়েছে। এই সম্প্রতি রামপুরহাটে এসএফআই এর সভায় দীপশিতা ধর বক্তব্য রাখার সময় কি ঘটনা ঘটল, এক যুবক অত্যন্ত উত্তেজিত হয়ে আপত্তি জানালেন। তার আপত্তি কোথায়? তার বক্তব্য হচ্ছে দীপশিতা ক্রমাগত শুধু রাম মন্দির নিয়ে কমেন্ট করে যাচ্ছেন। কেন কমেন্ট করবেন? দীপশিতা তার একটা উত্তর দিয়েছেন এবং উত্তরটা যথেষ্ট সংযতভাবেই দিয়েছেন এবং যুক্তিসঙ্গত উত্তর দিয়েছেন। যুক্তিসঙ্গত উত্তর দিয়ে তিনি বলেছেন, তিনি শ্রমিকদের কথা বলেছেন, কৃষকদের কথা বলেছেন, তিনি কুস্তিগীরদের কথা বলেছেন, কিন্তু সে সমস্ত কোনো কথাই ওই যুবকের কানে ঢোকেনি, কারণ ওই যুবক শুধু রাম মন্দিরের কথাই শুনছেন এবং রাম মন্দিরই দেখছেন। একটা কথা বলা প্রয়োজন, তিনি শুধু রাম মন্দির দেখছেন না, তাকে দেখানো হয়েছে। ঠিক মনে আছে তো, দ্রোণাচার্য যখন অর্জুনকে জিজ্ঞেস করলেন তুমি কি দেখছো, পাখির চোখ দেখছি। এই পাখির চোখ, বিজেপির পাখির চোখ হচ্ছে একমাত্র রাম মন্দির। আমি এর আগের একটা এপিসোডে বলেছি যে এই রাম মন্দির নিয়ে কিন্তু বিজেপি খুব একটা শান্তিতে থাকবে না চিরকাল, কারণ যখন ধর্ম নিয়ে রাজনীতি হয় তা কোনো এক জায়গায় থেমে থাকে না। এই ধর্ম নিয়ে রাজনীতি শেষ খুব যে ভালো বা মধুর বা মিষ্টি হতে পারে তা কিন্তু নয়, তার স্বাদ অত্যন্ত তিক্ত হতে পারে। আমরা যদি প্রতিবেশী দেশের দিকে তাকাই তাহলেই বুঝতে পারবো। আর ফিরে আসি আমাদের দেশে, আমাদের দেশেই কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। আমি এর আগে একটা এপিসোডে বলেছি, বড় হিন্দু আর ছোট হিন্দু শুরু হয়ে গেছে। রামলালা প্রতিষ্ঠা দিবসের যে অনুষ্ঠান হচ্ছে তাকে ঘিরেই শুরু হয়ে গিয়েছে বিতর্ক। 4 জন শঙ্করাচার্য বলে দিয়েছেন মোটেই এই প্রতিষ্ঠা, রামলালার প্রতিষ্ঠা যা হচ্ছে শাস্ত্র মতে হচ্ছে না। তাদের বিরোধিতাও করছেন কেউ কেউ।
কি বলছেন শঙ্করাচার্য, একজনের কথা শুনেন। सबसे पहली उपेक्षा क्या है कि मंदिर अभी पूरा बना नहीं और प्रतिष्ठा की जा रही है। कोई ऐसी परिस्थिति नहीं है कि अपने को अचानक कर देना पड़े। देखो, किसी समय 22 दिसंबर की रात को वहाँ पर मूर्तियाँ रख दी गई थी। वो एक परिस्थिति थी कि रात को 12 बजे जा करके घुस करके रख दिया रामचंद्र दास परमहंस आदि लोगों ने, उस समय के जो वहाँ के कलेक्टर थे नैयर साहब के सहयोग से। और उसके बाद 1992 में ढांचा ढाया गया। उस समय कोई मुहूर्त थोड़े देखा जा रहा था। এবার দেখুন আরেকজন কি বলছেন। अभी जिस तरह से आपने देखा कि कई राजनीतिक पार्टियों का बयान आया, कांग्रेस पार्टी का आया, मल्लिकार्जुन खड़गे वगैरह, ये कह रहे हैं कि वो तो नहीं आएंगे, तो क्या आपकी इस पर प्रतिक्रिया है? प्रतिक्रिया ये है कि चाहे वो जगत गुरु शंकराचार्य हो, चाहे वो कांग्रेस पार्टी हो, चाहे भारत का कोई संत हो, चाहे किसी भी पंथ का व्यक्ति हो, जो व्यक्ति राम जी के इस प्राण प्रतिष्ठा महोत्सव में विरोध कर रहा है वो 3 प्रकार से विरोधी है। धर्म का विरोधी है, राष्ट्र का विरोधी है और व्यक्तिगत श्री राम जी का विरोधी है। তিনি শঙ্করাচার্য নন, তিনি হচ্ছেন একজন সন্ন্যাসী। তিনি আবার বলছেন যারাই এই প্রাণ প্রতিষ্ঠার বিরোধিতা করছে তারা সবাই রাম বিরোধী, মানে শঙ্করাচার্য রাম বিরোধী। ধর্মের সঙ্গে রাজনীতি যদি জড়িয়ে ফেলা হয় তাহলে এই জায়গায় পৌঁছবো আমরা। এ তো শুরু, এর পরিণতি কি হবে কেউ জানে না। কারণ এরপরে কিন্তু শুধু ধর্মই থাকবে। আর মানুষের জন্য যে রাজনীতি মানুষের ভালো করতে জানে, মানুষের জন্য চিন্তা করে, দরিদ্র মানুষের জন্য চিন্তা করে, মানুষের ভালোর জন্য চিন্তা করে, তা থাকবে না। কিন্তু বামেরা এই রাজ্যে অন্তত একটা বিকল্প রাজনীতির কথা ভেবে যে কর্মসূচি হাতে নিয়েছেন তাতে মনে হয় অন্তত একটা নতুন পদক্ষেপ, একটা নতুন দিশা এই বাম নেতৃত্ব, বিশেষ করে সিপিএম নেতৃত্ব দেখাতে পারেন। তবে তাদের মনে রাখতে হবে আত্মসন্তুষ্টিতে ভুগলে চলবে না, কারণ শেষ পর্যন্ত বাকি থাকে কিন্তু ভোটের দিন। তাদের সংগঠন কতটা পোক্ত হয়েছে তা আমরা জানি না। আমরা শুধু জানি লোক সমাবেশ হচ্ছে, মানুষ বলছেন, জনসমাগম হচ্ছে, ব্রিগেড ভরছে। অনেকেই মীনাক্ষী মুখোপাধ্যায়ের মধ্যে এক ভবিষ্যতের বড় মাপের নেত্রীকে দেখতে পাচ্ছেন। সব বোঝা গেল, কিন্তু ভোট কিন্তু শুধু তাতে চলে না। ভোট হয় ভোটের দিন। যারা ভোট দিতে যাবেন তাদের অনুপ্রাণিত করা ভোটটা দিতে যাওয়ার জন্য, বিশেষ করে বুথে নিয়ে যাওয়ার জন্য। এটা ভীষণ ইম্পর্টেন্ট। এটা সিপিএম জানে খুব ভালো রকম। যদি সেই সংগঠন করতে পারে, বুথ সংগঠন যদি করতে পারে, তাহলে এবারে অন্তত সিপিএম এর কিছুটা সম্ভাবনা বাড়বে। তাতে হয়তো আখেরে তৃণমূল লাভ করতে পারে, কিন্তু তৃণমূল লাভ করলেও তৃণমূলের সামনে সিপিএম একটা প্রতিপক্ষ হয়ে দাঁড়াতে পারবে। বর্তমান অবস্থা থেকে তার অনেকখানি উন্নতি হবে, এটুকুই বলতে পারি। নমস্কার, ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। আপনারা যারা দেখছেন তারা যদি আমার চ্যানেল যদি সাবস্ক্রাইব করেন আমি খুব খুশি হব, এবং যদি কমেন্ট করেন তাহলে আরো খুশি হব। আপনাদের প্রত্যেককে আরো একটা নমস্কার জানিয়ে আজকের মতো শেষ করছি।